নমস্কার বন্ধুরা, আমি রানা। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি বলবো একটি সত্যি ভৌতিক ঘটনা। অপঘাতে মৃত্যুর পর কি কি ঘটেছিল সেই গ্রামে। বর্ষার শেষ দিক, পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামের পাশ দিয়ে চলে গেছে একটি পুরনো পিচের রাস্তা। দিনের বেলায় রাস্তাটি যতটা স্বাভাবিক, রাতের বেলায় ততটাই নির্জন। স্থানীয়দের মধ্যে বহুদিন ধরেই একটা গল্প প্রচলিত ছিল। মধ্যরাতের পর ওই রাস্তায় নাকি অদ্ভুত কিছু দেখা যায়। আর সেই গ্রামে থাকতো অরিন্দম। সদ্য বিয়ে হয়েছিল তার। শহরে একটি ওষুধ কোম্পানিতে কাজ করত। প্রতিদিন মোটর সাইকেলে করে যাতায়াত করত। সবার কাছে সে ছিল খুব হাসি খুশি, পরিশ্রমী আর ভদ্র ছেলে। হঠাৎ এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় প্রবল বৃষ্টি শুরু হয়। রাস্তা ছিল পিচ্ছিল। গ্রামের বাঁকের কাছে একটি দ্রুতগতি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অরিন্দমের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা ছুটে এলেও তাকে আর বাঁচানো যায়নি। গ্রাম জুড়ে নেমে এলো এক শোক। শেষ কাজ সম্পূর্ণ হওয়ার পর সবাই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলো। কিন্তু অরিন্দমের বাড়িতে যেন কিছুই আর আগের মতন ছিল না। তার স্ত্রী মেঘলা প্রথম কয়েক রাত ঘুমাতে পারছিল না। মাঝরাতে প্রায় মনে হতো কেউ যেন বাড়ির উঠোনে হেঁটে বেড়াচ্ছে। দরজা খুলে দেখলে কাউকে দেখা যেত না। শুধু ভেজা মাটিতে জুতোর মতন অস্পষ্ট দাগ দেখা যেত, যা কিছু দূর গিয়ে হঠাৎ মিলিয়ে যেত। এক রাতে মেঘলা স্পষ্ট শুনতে পেল মোটরসাইকেলের শব্দটা বাড়ির সামনে এসে থেমে গেল। সে জানলার ফাঁক দিয়ে তাকালো। রাস্তা ফাঁকা, কিন্তু বৃষ্টি ভেজা বাতাসে কার যেন উপস্থিতি অনুভব করলো মেঘলা। পরদিন সকালে অরিন্দমের বাবা লক্ষ্য করল বারান্দায় রাখা অরিন্দমের পুরনো হেলমেটটি মাটিতে পড়ে আছে, অথচ আগের রাতে সেটি আলমারির ভেতরে রাখা ছিল। প্রথমে সবাই ভাবল হয়তো ভুলে কেউ সরিয়েছে, কিন্তু এমন ঘটনা বারবার ঘটতে লাগলো। কয়েকদিন পর গ্রামের এক যুবক গভীর রাতে সেই দুর্ঘটনার জায়গা দিয়ে ফিরছিল। সে দাবি করল রাস্তার পাশে একজন যুবক হাত তুলে লিফট চাইছিল। লোকটিকে দেখে তার অদ্ভুত পরিচিত মনে হলো। সে মোটরসাইকেলের গতি কমাতেই লোকটি হঠাৎ করে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন যখন সে অরিন্দমের বাড়িতে শোক জানাতে আসে, দেয়ালে টাঙানো ছবিটা দেখে তার শরীর শিহরিত হয়ে গেল। এই মানুষটাকেই তো আমি গতকাল রাতে দেখেছি। তার কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। এরপর থেকে গ্রামের আরও কয়েকজন একই রকম অভিজ্ঞতার কথা বলতে শুরু করলো। কেউ বলল রাত 12টার পর, কেউ বলল রাত 2টোর পর রাস্তার ধারে ভিজে জামা পরা একজন দাঁড়িয়ে থাকে। কেউ বলল মোটরসাইকেলের ইঞ্জিনের শব্দ শোনা যায়, কিন্তু কোথাও কোনো গাড়ি দেখা যায় না। অরিন্দমের মৃত্যুর ঠিক 40তম দিনে তার স্ত্রী একটি স্বপ্ন দেখল। স্বপ্নে অরিন্দম শান্ত কণ্ঠে বলছে, আমার জন্য আর কেঁদো না, আমি ভালো আছি, নিজের জীবনটা নতুন করে শুরু করো। ঘুম ভাঙার পর মেঘলা অনেক দিন পর প্রথমবারের মতো মনে এক অদ্ভুত শান্তি অনুভব করলো। সেই রাতের পর আর কখনো মোটরসাইকেলের শব্দ শোনা যায়নি। বারান্দায় হেলমেটও আর নিজের জায়গা বদলায়নি। গ্রামের মানুষ বলতো হয়তো অরিন্দমের আত্মা বিদায় নিয়েছে। আবার কেউ বলতো সবই মানুষের দুঃখ আর কল্পনার ফল। আজও বর্ষার গভীর রাতে সেই বাঁক দিয়ে যাওয়ার সময় অনেকেই অকারণে গতি কমিয়ে দেয়। আজ আমাদের দ্বিতীয় সত্যি ভৌতিক ঘটনাটি হলো হাসপাতালের 4 নম্বর ওয়ার্ডের। হাসপাতালের রাত এমনিতেই গা ছমছম। ওষুধের তীব্র গন্ধ, মনিটরে থেমে আসা বিপ বিপ শব্দ, আর জনমানবহীন দীর্ঘ নীরব করিডর, সব মিলিয়ে পরিবেশটা বেশ ভারী হয়ে থাকে। তবে উত্তরবঙ্গের এক পুরনো সরকারি হাসপাতালে ওয়ার্ড নাম্বার 4 নিয়ে যে ঘটনাটি ঘটেছিল তা কেবল ভৌতিক নয়, রীতিমতো হাড় হিম করা। ঘটনাটি প্রায়
এক দশকের আগে। তখন ওই হাসপাতালের নাইট ডিউটিতে ছিলেন এক তরুণ, নাম রনি। হাসপাতালের 4 নম্বর ওয়ার্ডটি ছিল বেশ পুরনো, বিল্ডিংয়ের একদম শেষ মাথায়, ছাদের ঠিক নিচে। লোকমুখে শোনা যেত স্বাধীনতার আগে নাকি ওই ওয়ার্ডের অগ্নিকাণ্ড ঘটে বেশ কিছু রোগী করুণভাবে আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। তারপর থেকেই বহুবার ওয়ার্ডটি সংস্কার করা হলেও রাতে সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটত। জরুরি প্রয়োজন ছাড়া রাতে কোনো নার্স বা কোনো ডাক্তার ওইদিকে যেতেন না। কিন্তু রনি এসব গল্পকে প্যানিক অ্যাটাক বা রোগীদের হ্যালুসিনেশন বলে উড়িয়ে দিতেন। সেদিন রাতে মুষলধারে বৃষ্টি পড়ছিল। রাত তখন 1:45। হঠাৎ জরুরি বিভাগ থেকে রনির কাছে ফোন এলো। 4 নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধা রোগীর স্যালাইন শেষ হয়ে এসেছে, আর তার পাশের বেডের একজন আশঙ্কাজনক রোগীর ইসিজি রিপোর্ট দেখতে হবে। রনির নিজের স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে আবছা আলোয় ঘেরা করিডর দিয়ে 4 নম্বর ওয়ার্ডের দিকে হাঁটতে শুরু করলেন। করিডরের মাঝখানে কিছু টিউবলাইট মিটমিট করে জ্বলছিল। ওয়ার্ডের ভারী কঠোর দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা আমেজ রনিকে ঘিরে ধরল। যেখানে বাইরে ছিল ভীষণ ভ্যাপসা গরম। রনি বৃদ্ধ রোগীর চিকিৎসা শেষ করে অন্য রোগীর বেডের দিকে যাচ্ছিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন ওয়ার্ডের একদম পেছনে অন্ধকারের কোণে 25 নম্বর বেডে একজন নারী শুয়ে আছেন, সাদা চাদরে শরীর ঢাকা, কিন্তু চাদরের নিচ থেকে তীব্র পোড়া চামড়া আর মাংসের পোড়া দুর্গন্ধ ভেসে আসছে। রনি কিছুটা অবাক হলো, কারণ চার্ট অনুযায়ী 25 নম্বর বেডটি গত 2 দিন ধরে খালি থাকার কথা। তিনি পা বাড়িয়ে বেডটির দিকে এগিয়ে গেলেন। মৃদু কণ্ঠে বললেন, আপনার কি শরীর খারাপ? নার্সকে ডাকেননি কেন? কোনো উত্তর এলো না। রনি চাদরটা একটু সরাতে হাত বাড়াতেই চারপাশের পরিবেশ থমথমে হয়ে গেল। সিলিং ফ্যানটা হঠাৎ খুব দ্রুত ঘুরতে শুরু করলো, আর মনিটরগুলি থেকে একসাথে বিকট শব্দে অ্যালার্ম বাজতে লাগলো। রনির হাত দিয়ে চাদরটা সরাতেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। বেডে কেউ নেই, অথচ চাদরটি এমনভাবে খাঁজ হয়ে রয়েছে যেন ঠিক এক মুহূর্ত আগেও সেখানে কেউ শুয়েছিল। আর পোড়া গন্ধটা হঠাৎ তীব্র হয়ে উঠল। রনি চমকে পেছনে ফিরতেই দেখতে পেলেন ওয়ার্ডের দরজার কাছে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটার পুরো শরীরটা যেন আগুনে ঝলসানো, কিন্তু তার চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে। মূর্তিটি ধীরে ধীরে রনির দিকে এগিয়ে আসতে লাগলো, আর ঘর জুড়ে ভেসে আসতে লাগলো এক নরকীয় ফিসফিস শব্দ। আমাদের কেন বাঁচালেন না ডক্টর? আমাদের খুব চলছে। ভয়ে রনির গায়ের পশম খাড়া হয়ে গেল। তিনি পায়ের জোর হারিয়ে ফেলেছিলেন। কোনো মতে চিৎকার করে ওয়ার্ডের দরজা ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে এলেন। বাইরে ডিউটিতে থাকা প্রবীণ সিকিউরিটি গার্ড রনিকে ওভাবে ছুটে আসতে দেখে দ্রুত ধরে ফেলে। রনি হাঁফাতে হাঁফাতে গার্ডকে বলল। গার্ড দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে বলল, স্যার, আপনাকে তো আগেই বারণ করা হয়েছিল। আজ থেকে ঠিক 20 বছর আগে আজকের এই রাতেই 4 নম্বর ওয়ার্ডে আগুন লেগেছিল। আগুনে যারা পুড়ে মারা গিয়েছিলেন তারা প্রতি বছরে এই তারিখের রাতেই কাউকে না কাউকে খুঁজে বেড়ান, তাদের পোড়া যন্ত্রণা কমানোর জন্য। পরের দিন সকালে রনি জানতে পারেন গত 20 বছর ধরে ওই বিশেষ রাতে 4 নম্বর ওয়ার্ডটি ফাঁকা রাখার নিয়ম থাকলেও কাল ভুলের কারণে কয়েকজন রোগীকে সেখানে রাখা হয়েছিল। সেই রাতের পর থেকে রনি আর কখনো নাইট ডিউটি করতেন না। আজও সেই হাসপাতালের 4 নম্বর ওয়ার্ডের নাম শুনলেই অনেকেরই রক্ত হিম হয়ে যায়। তাহলে বন্ধুরা, তৃতীয় গল্পটা শুরু করা যাক। আজকের যে তৃতীয় ভৌতিক ঘটনাটি বলবো সেটি হলো
পুরনো গোরস্থান, গভীর রাত, চারপাশটা যেন এক নিরেট কালো কাপড়ে ঢাকা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, সাথে কনকনে ঠান্ডা হাওয়া। কলকাতা থেকে নিজের পুরনো বাড়িতে ফিরছিলেন রাতুল। শহরের কাজ শেষ করে স্টেশনে পৌঁছাতেই রাত 9:30 বেজে যায়। গ্রামের পথ ধরে হাঁটা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে সবচেয়ে বড় সমস্যা হলো, গায়ের মূল রাস্তায় পৌঁছাতে গেলে মাঠের ধারে বড় পুরনো হরিণডাঙ্গা গোরস্থানটা পার করতে হয়। গ্রামের লোকে বলে ওই গোরস্থানে নাকি সন্ধ্যার পর কেউ হাঁটে না। কত লোক নাকি মাঝরাতে ওখানে অদ্ভুত সব কান্নার শব্দ শুনেছে। আবার কাউকে নাকি হাওয়া এসে ধপ করে ধরেছে। রাতুল বিজ্ঞানের ছাত্র, এসব ভূতুরে গল্প তার বিশ্বাস ছিল না। কিন্তু আজকের রাতটা একটু অন্যরকমই ছিল। গোরস্থানের সীমানায় প্রাচীরের কাছে আসতেই রাতুল টের পেল হাওয়াটা হঠাৎ বেশ ভারী হয়ে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টির শব্দটাও যেন গায়ে মাখার মতো না, বরং এক অদ্ভুত নীরবতা চেপে বসেছে বুকের ওপর। মুঠো ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ও সাবধানে পা ফেলতে লাগলো। গোরস্থানের ভাঙা প্রাচীর ঘেঁষে কাঁচা রাস্তা। হঠাৎ একটানা বৃষ্টির মধ্যেও রাতুলের মনে হলো ওর পেছনে কেউ হাঁটছে। রাতুল পেছন ফিরে তাকালো। আলো ফেলল কাদামাখা রাস্তায়। কেউ নেই। পকেটে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ও আবার হাঁটতে শুরু করলো। হয়তো বাতাসের শব্দ বা গাছের পাতার খসার আওয়াজ। কিন্তু 5 পা যেতেই আওয়াজটা আবার এলো। এবার আর শুধু পায়ের শব্দ নয়, তার সঙ্গে ভেসে এলো একটা ভিজে দীর্ঘশ্বাস, একদম রাতুলের ঘাড়ের কাছে। রক্ত জল হয়ে গেল রাতুলের। ঘাড়ের পেছনের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। ভয়ে ভয়ে ও পেছনে না তাকিয়ে এবার জোরে জোরে পা চালাতে লাগলো। কিন্তু অবাক বিষয়, রাতুল যতটা দ্রুত হাঁটছে, পেছনে সেই পায়ের আওয়াজটাও ততটাই দ্রুত হাঁটছে। হঠাৎ টর্চের আলোটা দপ করে নিভে গেল। ফোনের স্ক্রিনটা একদম কালো। রাতুল ভয়ে চিৎকার করতে যাবে, এমন সময় ওর পায়ে কি যেন একটা জড়িয়ে গেল। ও ছিটকে গিয়ে পড়ল গোরস্থানের দেওয়ালের ভেতর, সোজা একটা পুরনো কবরের ওপর। কাদামাখা মাটিতে পড়ে রাতুল বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে। চারপাশ কুচকুচে কালো। আকাশের বিদ্যুৎ চমকে উঠল এক মুহূর্তের জন্য। আর সেই এক পলকের আলোয় রাতুল যা দেখল, তাতে তার রক্ত ঠান্ডা হয়ে গেল। তার মাত্র 2 হাত দূরে কবরের উপর উপুড় হয়ে বসে আছে একটা অতিকায় ছায়ামূর্তি। তার হাত দুটো মানুষের চেয়ে অনেক লম্বা, আর সেই হাত দিয়ে সে খুব যত্ন করে কবরের মাটি খুঁড়ছে। রাতুল ভয়ে জমে স্থির হয়ে গেল। নড়ার মতন শক্তি তার শরীরে ছিল না। বিদ্যুতের পরের চমকটায় মূর্তিটা ধীরে ধীরে মাথা ঘোরালো রাতুলের দিকে। রাতুল দেখল সেটির কোনো চোখ, মুখ, নাক কিছু নেই। শুধু কুচকুচে কালো একটা অবয়ব, যার গা থেকে ভেসে আসছে পচা মাটির তীব্র গন্ধ। সেই ছায়ামূর্তিটা এবার আস্তে আস্তে রাতুলের দিকে আসতে শুরু করলো। গোরস্থানের নিস্তব্ধ চিরে বাতাসে ভেসে আসতে লাগলো অসংখ্য মানুষের ফিসফিসানি আর করুণ আর্তনাদ। মনে হচ্ছিল গোরস্থানের প্রতিটা কবর থেকে অশরীরী আত্মাগুলো জেগে উঠেছে। ছায়ামূর্তিটার লম্বা হাতটা যখন রাতুলের বুকে স্পষ্ট করতে যাবে, ঠিক তখনই দূর থেকে ভেসে এলো গ্রামের মসজিদের ফজরের আজান। এক নিমেষে যেন ম্যাজিকের মতো গোরস্থানের সেই হাড় হিম করা আবহাওয়া উধাও হয়ে গেল। ছায়ামূর্তিটাও বাতাসে ধোঁয়ার মতো মিলিয়ে গেল, আর গোরস্থানের চারপাশের ফিসফিসানি শব্দগুলো হারিয়ে গেল ভোরের শান্ত বাতাসে। রাতুলের মোবাইলের আলোটাও নিচ থেকে জ্বলে উঠল। রাতুল আর এক মুহূর্তও দেরি করল না। গায়ের সমস্ত শক্তি জড়ো করে এক দৌড় দিল রাস্তার দিকে। পরদিন সকালে গায়ে প্রচণ্ড জ্বর নিয়ে
রাতুল যখন আগের রাতের কথা গ্রামের মুরব্বীদের বলল, তারা মাথা নেড়ে বলল, তোকে এত রাতে হরিণডাঙ্গার গোরস্থান দিয়ে আসতে কে বলেছিল রে বাপ? আজ থেকে প্রায় 50 বছর আগে ওইখানে এক নৃশংস লোক বিষ খেয়ে মারা গেছিলেন। তাকে কেউ দাফন করেনি। ঝড়ের রাতে নাকি আজও সে নিজের কবর নিজেই খোঁড়ে। রাতুল এখন আর আগের মতো বিজ্ঞান নিয়ে অহংকার করে না। রাত 12টা বাজলেই ও বাড়ির সব দরজা জানলা বন্ধ করে দেয়, কারণ ও জানে হরিণডাঙ্গার গোরস্থানের সেই অশরীরী ছায়াটি আজও হয়তো কোনো এক পথিকের অপেক্ষায় ভিজে মাটিতে বসে নিজের কবর খুঁড়ছে।